আরও এই ফাঁকে আবারও সাবধানী কদম ফেলে ওরা যেখানে ছবি তুলছিল সেখানে চলে যায়। আর সে ভাবে নিকাল জান ভাই মোহনাকে বকবে, সে গেলেও সে এখন বকুনি খাবে, তাই না যাওয়াটাই ভালো। তাই ওদের ওখানে আর গেল না। সে এমনিতেই একটু ভীতু স্বভাবের, যদিও মনে মনে একটু খারাপ লাগলো বান্ধবীটা বকা খাবে তাই। জান মোহনাকে নিয়ে আসার পর আর তার দিকে তাকালেও মোহনার ভাবান্তর নেই তাতে। মোহনা এক দৃষ্টিতে তাকিয়ে রইল জানের হাতের ফাঁকে মুঠোবন্দি তার হাতটার দিকে। জান তার দৃষ্টি অনুসরণ করে রেখেই সে এখনো মোহনার হাত ধরে আছে। তৎক্ষণাৎ জান হাত ছেড়ে দিয়ে গলা খাকারি দেয়। জান হাত ছাড়তে মোহনা স্বয়ংবিদ ফিরে পায়। সে ওদিক ওদিক চোখ বুলিয়ে তাকায়। সে কখন এখানে এসেছে তার টেরই পায়নি। সে যখন থমকে গেছিল, চোখ খুলে প্রথম জানের চেহারাতে দেখেছিল। এরপর জান যখন তার হাতের ফাঁকে মোহনার ছোট্ট হাতটা আঁকড়ে ধরে, তখন মোহনা ঘোরে ডুব দেয়। সেও ওদিকেই তাকিয়ে রয়, চোখের পলক না ফেলে। এরপর কি হয়েছে সে একটুও টের পায়নি, একটুও না। মন্ত্রমুগ্ধের মতো জানের সাথে কদম মিলিয়ে গিয়েছে, তাকে অনুসরণ করেছে। মোহনা চোখ তুলে জায়নের দিকে তাকায়। সে এখনও তার দিকেই চেয়ে রয়েছে। মোহনা তাকাতে জায়নের মনে হলো এই নরম চাহনির মেয়েটাকে বকা যাবে না, বকা উচিত না, একটুও না। কারণ সে বকা ডিজার্ভই করে না। সে শুধু সকলের আদর স্নেহ ভালোবাসা পাওয়ার অধিকারী। পরক্ষণেই তার এটা ভেবে রাগ লাগলো, যদি পড়ে যেত, খুব বাজেভাবে আহত হতো তবে। তাই জান প্রথমে একটু বকে নিল, তারপর খানিকটা মিয়ে গিয়ে নরম সুরে বলে, মানা করেছিলাম না, গেছিস কেন? আমি না ধরলে এখনই তো পড়ে যেতি। ওখানে পড়লে বুঝতে পারছিস কি হতো? হাত পা ভেঙে যেত। মোনার চোখ টলমলো করে ওঠে, মাথা নিচু করে রাখে সে। জান সেদিকে তাকায়, দেখতে পায় চিকচিক করা চোখে তার পেয়সীর আরেক রূপ। আবারও মুগ্ধ হয় সে। নরম চোখে তাকিয়ে তার একটা হাত মোহনার গালে রাখে। এভাবে ধরাই মোহনার চোখ তুলে তাকায়। তখন বাম চোখ থেকে এক ফোঁটা পানি টুপ করে গড়িয়ে পড়ে মোহনার পেলব গাল বেয়ে। সেটা দেখে জান তার অপর হাতে বৃদ্ধা আঙ্গুল দিয়ে তা মুছে দেয়। মুখটা আরো ভালোভাবে আঁকড়ে ধরে সে, বলে, কান্না করিস না প্লিজ, ভালোর জন্যই বলছি। চিন্তা হয় তো, প্লিজ আর কাঁদিস না। মোনা তাকিয়ে রইল, না চোখের পলক ফেলো না কিছু বলো। সে আবারও ঘুরে চলে যাচ্ছে জানের তার প্রতি চিন্তা দেখে। জানের চাহনির গভীরতা উপলব্ধি করে তার পুরুষালী গম্ভীর কণ্ঠের আহ্লাদ দেখে। তার মনে হচ্ছে সে আবারও ওই মন কেমন করা অনুভূতি জোয়ারে তলিয়ে যাচ্ছে। জান আবারও বলল, আই এম সরি তো পিচ্ছি, কথা বল প্লিজ। আর যাবি ওখানে? ভিজবি? মোহনা এবার মাথা দুদিকে নাড়ল, অর্থাৎ সে যাবে না। তা দেখে জ্যান ভাবল হয়তো সে বকা দেওয়াই রেগে গিয়ে যাবে না বলছে। মেয়েটার জেদ সম্পর্কে সে ধীরে ধীরে অবগত হচ্ছে। নিত্য নতুন রূপ আবিষ্কার করছে সে। আয়, আমি নিয়ে যাচ্ছি, চল। বলে জ্যান মোহনার গাল থেকে হাত নামে তার হাত ধরে ঝর্ণার দিকে এগোলো। তারপর থেমে গিয়ে বলল, দাঁড়া একটু, বাকিদেরও ডাকি। জ্যান ডাকলো সকলকে। সবে এলে সে জানালো সে ভিজবে ঝর্ণার পানিতে। গোসল করতে মন চাইছে তার। সকলে বেশ অবাক হলো, তবে এখন আবার ভিজবে বলছে কেন? মোহনা আর আরুর জেদটাও তো মানল না। তবে জ্যান আবারও বলল, যাবি তোরা? না গেলে থাক, তবে আমরা একাই যাই। বলে মোহনার হাত ধরে এগুলো। বাকিরাও দ্বিমত করলো না, তারা পিছু পিছু চলল। দুজন একে অপরে ধরে ধরে গেল ঝর্ণার নিকট। শুধু গেল না ফিহা, সে দূর হতে দেখলো জ্যানের হাসি মাখা মুখ, যে মোহনার দিকে চেয়ে চেয়ে হাসছে। গভীর মুখে লেগে থাকা ওই ব্যক্তির ঠোঁটের কোণে এই হাসিটা খুবই সুন্দর। জ্যান আগলে আগলে রাখছে যেন মোহনাকে, যদি আবারও পড়ে যায় সেই ভয়ে হাতও ছাড়ল না মোহনার। ফিয়া তার উত্তর পেয়ে গেছে, এটাই বুঝতে পেরেছে জ্যানের ভালোবাসার মানুষটাকে। এটা নিছক বোনের প্রতি ভাইয়ের ভালোবাসা না, হতেই পারে না। এমনটা হলে সেও কি সমান প্রায়োরিটি পেত না জ্যানের কাছে? কই, পায়নি তো সে। মোহনায় পেয়েছে সর্বদা। একটু আগে তাদের একসাথে কাটানো মুহূর্তটা ফিয়া দেখেছে। মোহনার প্রতি জ্যানের চিন্তা, শাসন, উদ্বিগ্নতার সাক্ষী সেই হয়েছে। এগুলো তাই বোনের প্রতি ভাইয়ের ভালোবাসা হতেই পারে না। ঘোরাঘুরি শেষে দুপুরে ফিরে আবারও সবাই গোসল করে, তারপর খেয়ে দিয়ে ভাত ঘুম দেয়। বেশ কিছুক্ষণ পর মোহনার ঘুম ভাঙে। ঘড়িতে তখন প্রায় 5টা। সে এদিক ওদিক তাকিয়ে দেখে বিছানায় আর কেউ নেই, সে একা। তার দুপাশে আরও আর এলিজা শুয়েছিল, কিন্তু এখন কেউই নেই।
সে ফ্রেশ হয়ে এসে বাকিদের রুমে নক করে। কেউ রুমে নেই। খালি প্রিয়াকে ঘুমন্ত অবস্থায় দেখল, বুকের ওপর একটা বই রাখা। হয়তো বই পড়তে পড়তে ঘুমিয়ে গেছিল। সে আর ডাকলো না তাকে। বাকিদের কাউকে না পেয়ে নিচতলায় যায়, সেখানে কেউ নেই। রান্নাঘর থেকে টুংটাং আওয়াজ আসছে। মোহনা সেখানে উকি দেয়। রাবেয়া কাজ করছে। সে ডেকে বলে, আন্টি, বাকিরা কোথায়? রাবেয়া পিছু ফিরে মোহনাকে দেখে বলে, আরে মোহনা আম্মু যে, আসো এদিকে। মোহনা এগিয়ে এসে আবারও একই প্রশ্ন করলো। রাবেয়া জানায় সবে বেরিয়েছে ঘন্টাখানেক আগে। কোথায় যাচ্ছে সেটা বলে যায়নি, তবে আসতে লেট হবেই বলল। শুধু ফিয়া আর সেই যায়নি, বাকিরা সবাই গেছে। মোহনার মন খারাপ হলো। সবাই গেল, তাদের কেন নিল না? তারা কি ঘুরতে গেছে কোথাও? মোহনা সব শুনে বিরস মুখে বলল। ও রাবে আবারও কাজ করতে লাগলো। মোহনা রাবেয়ার পাশে দাঁড়িয়ে বলল, আন্টি কি করছেন? আমি হেল্প করি? না না না, হেল্প করতে হবে না, আমি পারবো। প্লিজ করি না আন্টি। রাবেয়া মোহনাকে কিছু করতে দিল না। মোহনা অনেক রিকোয়েস্ট করলো, তবুও কাজ হলো না। অগত্যা সে উপরে চলে গেল। বারান্দায় গিয়ে দাঁড়ালো। তখন প্রায় 5:30। রুমে এসে বারান্দায় গেল। এরপর ওই দূর আকাশে তাকি বারান্দায় একা দাঁড়িয়ে দাঁড়িয়ে বিষণ্ণ মনে সব ভাবতে লাগলো। এভাবে কেটে গেল আরো ঘন্টাখানেক, কিন্তু কেউই এলো না। সে ঠিক করলো সবে এলে কারোর সাথে কথা বলবে না সে। 7টার দিকে সবাই আসলো। সবার হাতে অনেক অনেক শপিং ব্যাগ। মোহনা আওয়াজ পেয়ে নিচে নামলো। সবার হাতে এত এত ব্যাগ দেখে তার মনে কৌতূহল জাগলো। তবু সে কিছু বলল না। আর না জিজ্ঞেস করলো কেন তাদের নেওয়া হয়নি। সে সবাইকে এক পলক দেখে ডাইনিং টেবিলের একটা চেয়ার টেনে বসলো। তারপর ব্যস্ত হয়ে পড়লো ফোনে। ওদিকে ফিরে আর একটু দেখলো না বাকিদের। তারা কি করছে কি বলছে কিছুতে যেন তার মনোযোগ নেই, কৌতূহল নেই, এমন ভাব ধরে সে বসে রইল। বাকিরা তখন সোফায় বসা। তারা শুরুতে সবাই কথা বলছিল। তাদের কথা বন্ধ হয় মোহনাকে আসতে দেখে। সবাই একেবারে নীরব হয়ে যায়। মোহনার গতিবিধি লক্ষ্য করে, কিন্তু মোহনা একবারও তাদের দেখে ফিরেও তাকায় না। ভাবলেশীনভাবে তাদের সামনে দিয়ে হেঁটে ডাইনিংয়ের ওখানে চলে যায়। সবাই মুখ চাউচাই করে ঘটনা কি, এ মেয়ে তো এত নীরব নয়। তার কৌতূহলই সবার চেয়ে বেশি। তাই তো এখন এসে একে একে প্রশ্নের বাণ ছোড়া উচিত ছিল। তারা কোথায় গেছে, কি করতে গেছে, তাকে নেয়নি কেন, এত শপিং ব্যাগ কেন, শপিং করতে গেছে নাকি, এত লেট হলো কেন, ব্লা ব্লা। সকলে আবারও ফিসফিস করে আলাপ শুরু করলো। যা বুঝলো হয়তো রাগ করেছে সে, তাই এমন ভাব ধরে বসে আছে। তাই খাটলো না কেউ তাকে। তারপর সবাই নিজেদের শপিং ব্যাগগুলো হাতে নিয়ে এক একে উপরে উঠে যায় ফ্রেশ হতে। যেন সবার শেষে যায়। সে সিঁড়ির মাঝে গিয়ে হঠাৎ দাঁড়িয়ে পড়ে। তারপর একবার ডাইনিংয়ের দিকে ঘাড় ঘুরিয়ে তাকায়। তখন মোহনাও ফোন থেকে চোখ তুলে সেদিকে তাকায়। ফলশ্রুতিতে দুজনের চোখাচোখি হয়ে যায়। মোহনা থতমত খেয়ে যায়, কিন্তু জায়নের মুখে হাসির ছটা। সে যেন জানতো এমনটাই ঘটবে, ঘটেছেও তাই। এ কারণে তার মুখে হাসি রেখা। এভাবে লুকিয়ে চুরিয়ে দেখতে গিয়ে ধরা পড়ে যাওয়ায় মোহনার লজ্জা লাগলো। তবু মুখটা এমন হয়েছে যে সে একটা বিড়াল আর মাছ চুরি করতে গিয়ে ধরা খেয়েছে। মোহনা চোখ সরিয়ে নিল। আবারও ফোনে মিছুমিছি মনোযোগ দিল। জায়ন দেখল মোহনার কর্মকাণ্ড। তাকে আবারও অভিমান করতে দেখে জায়নের ঠোঁট আরও প্রসারিত হলো। সে আরেক চোট হাসলো, শব্দহীন হাসি। তারপর ঘরে উঠে গেল উপরে। আর সে যেতেই মোহনা আবারও তাকালো সেদিক পানে। তার বোকামোর কারণে নিজের মাথায় নিজেই চাপড় মারল। পরক্ষণে লাজুক হাসলো। সেদিক চেয়ে কেন হাসলো সেই জানে। আজ খেয়ে দিয়ে সবার আগে শুয়ে পড়েছে মোহনা, অথচ ঘড়ি কাটা সবে 10টার ঘরে। সে এত তাড়াতাড়ি কখনো শুয়ে পড়ে না। অন্তত পক্ষে 12:30টার কাছাকাছি তো হয়েই যায়। কিন্তু আজ 10:30টার মধ্যে ঘুমিয়ে পড়াটা সত্যি অবাক হওয়ার মতো বিষয়। কিন্তু কেউই অবাক হলো না, কেননা কারণটা কারোরই অজানা নয়। মোহনা বরাবরই সবার নিকট প্রাধান্য পেয়ে এসেছে। আজ হুট করে বিকেল থেকে সবাই এক প্রকার তাকে এড়িয়ে চলেছে। মোহনাও ডোন্ট কেয়ার ভাব দেখিয়েছে, যেন তার কিছুই যায় আসে না। আদতে যায় আসে, অনেক কিছুই যায় আসে। যার ছোট্ট উদাহরণ এই সকাল সকাল শুয়ে পড়া। ওর শুয়ে পড়াতে বরং সকলের সুবিধাই হয়েছে, নয়তো সকলেই সময় মতো ওর চোখের আড়ালে সারপ্রাইজের আয়োজনটা শেষ করতে পারত না। 12টা বাজতে আরও আধা ঘন্টা আছে, যদিও সব অ্যারেঞ্জমেন্ট প্রায় শেষের পথে। এখন মোহনাকে ঘুম থেকে তুলে তৈরি করতে পারলেই হলো।
সকালের এই দায়িত্ব তুলে দিল আরও আর এলিজার কাঁধে। দুটো শপিং ব্যাগ বগল দাবা করে তারা চলল দোতলা মোহনার রুমে। এখন না জানি তাকে ঘুম থেকে তুলে বুঝিয়ে সুঝিয়ে তৈরি করতে কত কসরত হয় আল্লাহ মালুম। আহ মা, ঘুমোতে দাও তো। কম্বল ধরে টানছো কেন? মাত্র না শুইলাম, সকাল হয়নি তো এখনো। ওর কথা শুনে আরও আর এলিজা পারে না হেসে গড়াগড়ি খেতে। মেয়েটা ভাবছে যে সে বাসায় আছে আর ওর মা ওর থেকে কম্বল টানাটানি করছে। বাসায় আছে কি নেই সেটা মনে নেই, অথচ সে যে মাত্রই ঘুমালো সেটা খুব ভালো করে মনে আছে। এটা ভেবে দুজনে হাসি যেন থামছে না। আরও বহু কষ্টে হাসি থামিয়ে বলল, আমি তোর মা নই বোন, কিন্তু মা না হইলেও তোরে উঠাবো আমি। এবার উঠে মোরে রহম করে উঠে যা মেরি মা। ওদের কাণ্ড দেখে এলিজা হাসছে তো হাসছে। এদিকে মোহনার কোনো হেলদোল নেই। সে আবারও চোখ বন্ধ অবস্থায় হাতে কোমরটা টেনে নিয়ে ঘুমিয়ে যায়। ওর অবস্থা দেখে আরও তো এলিজার মাথায় হাত। এ কাকে তুলছে দুজন মিলে? এটা তো কুম্ভকর্ণ ভাইয়ের আপন ছোট বোন। আরও আবারও টানলো কম্বলটা, ওর হাত টেনে ধরে পড়ল। উঠে যা না বোন, তোর জন্য আমাদের বকা শুনতে হবে। এলিজাও এগিয়ে এসে ওর আরেকটা হাত টেনে ধরলো। দুজন দুদিক থেকে টেনে তাকে খাটের উপর বসালো। এলো চুলে পাগলি লুকে সে দুদিক দুজনের দিকে কয়েক সঙ্গে তাকালো। তার পুরনো অভ্যাসবশত সেসব মনে করে নিচ্ছে আগে। বিকেল থেকে পরপর সব ঘটনা মনে পড়তে চেঁচিয়ে উঠল। এই দুজনের সমস্যা কি? এভাবে টানছিস কেন? এখন কেন লাগছে আমাকে? হ্যাঁ, তোদের এই দরদ আগে কোথায় ছিল? ওর কথার অর্থ বুঝতে পেরে দুজন ঠোঁট টিপে হাসলো। শব্দ করে হাসলো আরেক ছাড়ি খাবে। আরও হাসি সামলে বলল, একটা কাজ আছে, ওইটা করে দেয়, তারপর আর লাগবে না তো। মোহনা জোর জবরদস্তি হাত ছাড়িয়ে তাকালো আরুর দিকে। ঠোঁট টানতে টানতে বলল, এখন তো শুধু কাজের জন্যই লাগবে। কাজ ছাড়া তো এই মোহনাকে লাগে না তোদের। আমিও আরো ভাবি এত কেন জোড়াজুড়ি। বলে মোহনা তার কোলে রাখা হাত দুটোর ওপর দৃষ্টি নিপাত করলো। আরও এলিজা বুঝলো পাগলি ভালোই খেপেছে, কিন্তু এখন আরও খেপলে পরিস্থিতি বিগড়ে যাবে। তখন টাইমলি মোহনাকে সারপ্রাইজ দেওয়াটা যাবে না। তখন ওদের দুজনকে বাকিরা তো কথা শুনিয়ে শুনিয়ে বিনা নোটিশে বিনা খরচে চাঁদে পাঠিয়ে দেবে। এবার এলিজা নরম স্বরে বলল, দেখো মোহনা, তুমি তো ছোট নও, বলো। আমরা যখন এমন করছি নিশ্চয়ই এর পেছনে কোনো কারণ আছে, তাই না বলো? মোহনা চোখ তুলে এলিজার দিকে তাকালো। এলিজা আবারও বলল, বেশি ভেবো না, আর পরে দেখবে এখন যা কষ্ট পাচ্ছ তার চেয়ে 1000 গুণ বেশি হ্যাপি হয়ে যাবে তুমি। আমি গ্যারান্টি দিচ্ছি। এখন চলো। এলিজা মোহনার হাত টেনে বলল। মোহনা বাধা দিল, কোথায়? কোনো প্রশ্ন নয়, আমি যা যা বলছি কোনো প্রশ্ন ছাড়া করো। এরপর দেখবে তুমি নিজেই সারপ্রাইজড হয়ে যাবে। ভরসা করো আমাকে। মোনা মাথা দুলালো। এলিজা ঠোঁট এলিয়ে হাসলো। এক পাশ হয়ে ওকে জড়িয়ে ধরে বলল, যাও চোখে মুখে পানি দিয়ে আসো। তারপর একটা শপিং ব্যাগ এগিয়ে দিয়ে বলল, আর এটা নাও। এটা কি? একটা গাউন, যাও পরে এসো। প্রশ্ন করবে না বলেছো কিন্তু। মোহনা আর কিছু বলল না। ব্যাগটা নিয়ে ওয়াশরুমে চলে গেল। ও যেতেই এলিজা হাসি মুখে পেছন ঘুরল। দেখলো আরও মুখটা কাতলা মাছের মতো হা করে ওর দিকে চেয়ে আছে। এলিজা এগিয়ে ওর থুতনি ধরে মুখটা বন্ধ করে দিয়ে বলল, কি দেখো এইভাবে? কি হয়েছে? কিভাবে কি ভাই? তোমার গোল গোল চোখ দুটো দিয়ে যেভাবে দেখলে সেভাবে। মানে? আরও মূলত মোহনাকে এলিজার বোঝানোর ধরন দেখে বিস্মিত হয়েছে। কি সুন্দর বুঝিয়ে সুঝিয়ে তৈরি হতে পাঠিয়ে দিয়েছে। সে চেষ্টা করলে এতক্ষণ দুজনে ঝগড়া লেগে যেত, কাজের কাজ কিছুই হতো না। এলিজা বুঝতে পেরে ওর পরনে থাকা লেডিস শার্টের কলার ঝাঁকিয়ে বলল, ইটস মাই পাওয়ার ইয়ার। এভাবে দুজন আরও কিছুক্ষণ কথাবার্তা বলো। মিনিট 10 মধ্যে মোহনা বেরিয়ে এলো। ওয়াশরুমে দরজা খোলার আওয়াজে দুজন ওদিকে তাকালো। দেখে দুজনেই মুগ্ধ হলো, কারণ নেভি ব্লু রঙের গাউনে ছোটখাটো মোহনাকে দেখতে অসম্ভব সুন্দর লাগছে। এলিজা এগিয়ে এসে বলল, ওয়াও মোহনা, কি কিউট লাগছে তোমাকে। মেয়ে হয়ে আমি তো তোমার উপরে ক্রাশ খেয়ে গেলাম। মোহনা মেকি হাসলো, কিছু বললো না। আরও বলল, সত্যি বোন, এখনো সাজগোজ করিসনি? এখনো এত সুন্দর লাগছে। না জানি করলে কেমন লাগবে। এলিজাকে ধরে ড্রেসিং টেবিলের সামনে একটা টুলের উপর বসালো। চুলগুলো বেঁধে দিতে দিতে বলল, আমাদের মোহনা এমনিতেই সুন্দর, ওর সাজগোজের প্রয়োজনই নেই। আর এলিজা মোহনাকে বেশ সাজালো না। চুলটা বেঁধে খালি চোখে একটু কাজল লাগিয়ে দিল আর ঠোঁটে দিল নুড কালারের এক লিপস্টিক।
ব্যাস ওর সাজগোজ শেষ। এর মাঝে আরও ফোনের মেসেজের টিউন বেজে উঠল। অনু মেসেজ করেছে মোহনা রেডি কিনা, কারণ অলরেডি 11:52 বাজে। আরও ছোট্ট করে মেসেজ দিল আসছে ওরা। মোহনার শেষ হতেই আরও তাড়া দিল। এই চল চল, দেরি হচ্ছে। তারপর মোহনাকে উদ্দেশ্য করে বলল, উইদাউট এনি কোয়েশ্চেন ফলো আস মোহনা। বলেই আগে আগে হাঁটলো। মোনা মুখ বাঁকালো ওর ঢং দেখে। এলিজা তা দেখে হেসে ফেলে। মোনার হাত ধরে বলে, চলো যাই আমরা। মোহনা বলল, 1 মিনিট দাঁড়াও, ফোনটা নেই। আচ্ছা। মোহনা বালিশের পাশ থেকে ফোনটা নিল। তারপর ওরা একে একে 3 তলে চলে গেল। ছাদের দরজার কাছে গিয়ে আরও বলল, দরজাটা খুলে তুই আগে যা। কেন? একসাথে নয় কেন? আরে যা না, প্রশ্ন করবি না কিন্তু। মোহনা গেল। তারপর দরজাটা খুলল। পুরো ছাদটা ঘুটঘুটে অন্ধকার। ওর ভয় হলো, তাই পিছে গিয়ে বলল, আরে ভাই, ভয় হচ্ছে তো, দেখ না কি অন্ধকার। আরও ভাব দেখিয়ে বলল, আমরা আছি তো। তোরা আছোস দেখেই তো এত কিছু। এলিজা এগিয়ে এসে বলল, কিছু বললে? না। যাও, আমরা আছি তোমার পেছনে। এবার মোহনা গেল গুটি গুটি পায়ে, প্রবেশ করলো ছাদে। পা রাখতেই কেঁপে উঠলো যেন। আরেক কদম সামনে এগোতে সব লাইট একসাথে জ্বলে উঠল। এত লাইটের ঝলকানিতে মোহনার চোখ খুলে রাখা দায় হলো। সে সাথে সাথে চোখের উপর হাত দিয়ে ঢেকে দিল। তখন কানে এলো সমস্বরে সকলের বলা কথাটি, হ্যাপি বার্থডে আওয়ার লাভলি মোহনা। মোহনা তৎক্ষণাৎ চোখ থেকে হাত সরালো। দৃশ্যমান হলো তার চোখের সামনে সকলের মুখ। সে অবাক হয়ে তাকালো সবার দিকে। এলিজার আরও সবার সাথে সামনে এসে দাঁড়ালো। সবার মুখেই হাসি হাসি, আর হাতে 2টো করে ক্যান্ডেল, শুধু চিকুই হাতে একটা। আবি, নেহা, আরও অনু, ফিয়া, সায়র, এলিজা, আরিফ, চিকু সবার হাতে ক্যান্ডেল আছে। মোনা অবাক হয়ে তাকায় চারিদিকে। বিস্ময়ে তার মুখ হা হয়ে যায়। এজন্যই তাহলে সবাই বিকাল থেকে এমন অদ্ভুত ব্যবহার করেছিল। আজ ওর বার্থডে। সারপ্রাইজ পার্টিতে ফিয়াও সামিল হয়েছে, তাও নিজ মন থেকে, কারোর জোরপূর্বক নয়। সে নীতির মতো বাস্তবতা মেনে নিয়েছে। জোর করে আর যাই হোক, ভালোবাসা হয় না। মোহনা এদিক ওদিক তাকালো। চারিদিকে তাকিয়ে থ হয়ে গেল। পুরো ছাদটাই সাদা আর নেভি ব্লু রঙের বেলুন আর ফেরি লাইট দিয়ে সাজানো। এই দুটো রং মোহনার সবচেয়ে প্রিয়। ওরা তাহলে ওর জন্যই সারপ্রাইজ বার্থডে প্ল্যান করেছে। ইস, ওর তো মনে ছিল না না আজ ওর বার্থডে। বাসায় নেই বলেই মনে নেই, নয়তো ফ্রেন্ডরা আগে রাত 12টার সময় উইশ করত। তারপরের দিন সারাবেলা একসাথে ঘুরে আনন্দ করত। আর সন্ধ্যাবেলায় হতো বাসায় বার্থডে পার্টি। এবার সিলেটে আসেই সব মাথা থেকে বেরিয়ে গেছে। মোহনা কিছু মনে পড়তেই আবার এদিক ওদিক তাকালো। হ্যাঁ, নেই তো, জ্যান ভাই কোথাও নেই। তবে কি সে এই আয়োজনে সামিল নয়? কিন্তু বিকেলে একসঙ্গে শপিংয়ে তো গিয়েছিল। তবে ওর ধ্যান ভাঙে চিকুর কথায়। এই যে আবি, এদিকে তাকাও। মোহনা তাকাতেই সবের সামনে থেকে সরে দাঁড়ায়। সবে সরতেই মোহনা দেখতে পায় জ্যান হাসি মুখে কেক হাতে দাঁড়িয়ে আছে। কেকের উপর একটা ক্যান্ডেল। পরনে তার নেভি ব্লু ব্লেজার আর ট্রাউজার, সাথে হোয়াইট শার্ট। অসম্ভব হ্যান্ডসাম লাগছে জ্যানকে। মোহনা চোখ সরাতে পারল না। ওদের দেখে যে কেউ বলবে ম্যাচিং করে পড়েছে। এবার জায়ান বলল, শুভ জন্মদিন মোহ। মোহ জায়ান ভাইয়ের মোহ ডাকলো। কই, এর আগে তো ডাকেনি। আগে তো সে শোনেনি, কেন ডাকলো সে? মোহনা আজ অবাকের উপর অবাক হচ্ছে যেন। সবাই হাসলো ঠোঁট চেপে ধরে। আহা, কি রোমান্টিক সম্বোধন। সবাই টিটকিরমির বলল। ওর এহেন কথায় জায়ান আরো বেশি করে হাসে আর মোহনা লজ্জা পায়। নেহা ক্যান্ডেলগুলো টেবিলে রেখে মোহনার হাত ধরে নিয়ে আসে মাঝখানে। তারপর বলে, সবাই নেহার কথা মতো কেক আর ক্যান্ডেলগুলো রাখলো টেবিলে। টোটাল 18টা ক্যান্ডেল। শায়ের বলল, তোমার 18তম জন্মদিনে 18টা ক্যান্ডেল বেহানা, এবার উইশ করে নিব দেখি। মোহনা গুনে দেখলো সত্যি 18টা ক্যান্ডেল। সে হেসে চোখ বন্ধ করে উইশ করলো। তারপর একটা একটা করে 18টা ক্যান্ডেল নেভালো। তারপর জান ওর হাতে ছুরি দিল কেক কাটার জন্য। মোহনা ছুরি নিয়ে কেকটা কাটলো। সবই তখন ওর বার্থডে সং গাইল। কেক কাটার পর মোহনা মুসিবতে পড়ল যে সে সর্বপ্রথম কেকটা কাকে খাওয়াবে। তার ডান পাশে জান আর বাম পাশে নেহা। মোহনা একটা কেকের পিস তুলে নিয়ে ডানে বাঁয়ে তাকালো। শায়ের ওর অভিব্যক্তি বুঝে বলল, বেহানা, তুমি বরং তোমার জায়ান ভাইকে সবার আগে খাও, কারণ ও অনেকগুলো বছর পর
আজ তোমার বার্থডে সেলিব্রেশনে জয়েন হতে পেরেছে। সবাই শাওরের কথায় সম্মতি জানাল। মোহনা কিঞ্চিত ইতস্তত ভঙ্গিতে কেকের পিসটা জায়নের দিকে এগিয়ে দিল। জায়ন তাকালো ওর মুখের দিকে। জায়ন মনে মনে আওড়ালো তার স্নিগ্ধ পেয়সী। মোহনা সরাসরি জায়নের চোখে তাকায়নি, দৃষ্টি তার জায়নের বুকের কাছে। জায়ন হাসলো, লজ্জা পায় তার লজ্জা কুমারী। জায়ন মোহনার হাতটা ধরে ঘুরিয়ে কেকটা মোহনার মুখের সামনে ধরে পড়ল। আগে তুই খা, তারপর আমি। মোহনা একটু করে খেলো, তারপর নিজের খাওয়া অংশটা রেখে দিয়ে আরেক পিস তুলতে গেলে জায়ন ওর হাতটা ধরে বাকিটা নিজের মুখে পুরে নিল। মোহনা চোখ বড় বড় করে তাকালো, তারপর বলল, আরে আমার এটো ছিল তো, এটা আরেকটা দিলাম তো। সমস্যা নেই, এটাই ইয়াম্মি। বাকিটা শুধু চেয়ে চেয়ে দেখছে ওদের, তাও চোখ গোল গোল করে। শায়র টিপ্পনি কেটে বলল, বেহানা, ওকে ইয়াম্মি খাওয়ানো শেষ হলে এবার আমরা মাসুমদের দিকেও তাকাও। শায়রের কথাই সবে শব্দ করে হাসলো। মোহনা এক একে সবাইকে খাইয়ে দিল, ওকেও সবাই খাইয়ে দিল। অনেক গিফটস দিল ওরা, যেগুলো ওরা বিকেলে গিয়ে নিয়ে এসেছে। মোহনা হাসলো এগুলোর দিকে চেয়ে। কি অভিমান রাগটাই না করেছিল সবার উপর, অথচ ওরা সবাই ওকে সারপ্রাইজ দেওয়ার জন্য এত কিছু করলো। সবাই গিফটসগুলো দিয়ে এক একে নেমে গেল। নেহা মোহনাকে ছাদের একপাশে ডেকে নিয়ে গেল। ততক্ষণে ছাদে আছে শুধু ওরা চারজন, জায়ন, আবি, নেহা ও মোহনা। নেহা মোহনাকে একপাশ থেকে জড়িয়ে ধরে বলল। মোহনা বুঝলো না নেহা কি বলছে। সে তাকিয়ে রইল তার আপের দিকে। নেহা আবার বলল, আরেকটা সারপ্রাইজ জায়ন ভাইয়া। কিন্তু আপাই। মোহনা একটু ইতস্তত বোধ করছে, তবে নেহা আপাই যা ভাবছে যা ঠিকই না। মোহনা ভয় পাচ্ছে না। জায়ন ভাইয়ের সাথে একা থাকলে কিসের ভয়, বরং ওর তো নিজেকে সেফ ফিল হয়। ওর ভয় লাগছে না, বরং লজ্জা লাগছে। এটা আবেগকে কিভাবে বলবে? মোহনা আমতা আমতা করে বলল, তা না আপাই, আসলে। মোহনাকে বলতে না দি নেহা বলল। তারপর নেহা আবিরের কাছে গিয়ে কানে কানে কিছু বলল। আবিরকে হাসতে দেখা গেল। আবির জায়নের দিকে এগিয়ে গিয়ে ওর বাহুতে চাপড় মেরে বলল, বেস্ট অফ লাক ভাই। বলে নেহার হাত ধরে বেরিয়ে গেল ছাদ থেকে। যাওয়ার আগে ছাদের দরজা টেনে দিতে ভুলল না। মোহনার মাথায় এসব কিছুই ঢুকলো না। সে ফাঁকা মস্তিষ্কে চেয়ে রইল ছাদের ওই বন্ধ দরজার দিকে। তখন কানে ভাসলো কারোর হাসকি টোনে তাকে সম্বোধন করে ডাকা একটি শ্রুতিমধুর শব্দ। মোহ। কারোর মোহময় কণ্ঠে। মোহ শব্দটি শুনে মোহনা চকিতে পিছু ফিরল। দেখল যান রেলিংয়ে হেলান দেওয়া অবস্থায় মোহ পিষ্টে নাই, তার দিকে তাকিয়ে থাকতে। জান আবারও ডাকল, কি হলো? আসো এখানে মোহ। জান ভাই, তুমি করে বলছে। কি অদ্ভুত সুন্দর মোহনীয় শোনাচ্ছে সেই ডাক। মোহনা কি অগ্রাহ্য করতে পারবে? পারবে না। সে এই ডাক উপেক্ষা করতে। মোহনা মন্ত্রমুগ্ধে নাই গুটি গুটি পায়ে এগিয়ে গেল। থামলো জায়ানের এক হাত সম্মুখে। সে এক দৃষ্টিতে তাকিয়ে রইল জায়ানের ডার্ক ব্রাউন চোখের মনির পানে। জায়ান আবারও ডাকলো তাকে মোহ বলে, কিন্তু মোহনার কোনো হেলদোল নেই, সারা শব্দ নেই, দৃষ্টি নড়চড় নেই। সে শুধু বিভোর হয়ে তাকিয়ে আছে। জায়ান আর হাত নাড়ল ওর সম্মুখে। মোহনা চকিতে চোখের মনে ঘুরিয়ে আবার জায়ানের পানে নিবদ্ধ করল। চোখে তার অদ্ভুত বিস্ময় নাকি লজ্জা, আপাতত তা জায়ানের বোঝার সক্ষমতার বাহিরে। তবুও জায়ান দুষ্টু হেসে প্রশ্ন করল, কি হয়েছে? ফ্রিজড হয়ে গেলে নাকি? মোহনা দোনমনা করে মাথা নাড়ল, তারপর আমতা আমতা করে বলল, হ্যাঁ মানে না। কি হ্যাঁ না করছো বলো? হ্যাঁ, শুধু হ্যাঁ, সব কিছুতে হ্যাঁ। ওকে। জায়ানের সব কথা মোহনার মাথায় কয়েক ধাপ উপরে যাচ্ছে যেন। কি বলে সব সে? শুধু হ্যাঁ, সব কিছুতে হ্যাঁ মানে? মোহনা প্রশ্নোত্তক চোখে তাকিয়ে রইল। জায়ান বলল, বুঝোনি তুমি? মোহনা ঘন ঘন মাথা নাড়ল। সে বোঝেনি, কিছুই বোঝেনি। এ জায়ান তার মাথা সম্পূর্ণ কনফিউজড করে দিচ্ছে। কিন্তু একটা বিষয়, জায়ান ভাইয়ের এই তুমি ডাকটা, এটা শুনে মোহনার ভেতর অস্থিরতা বাড়ছে। শিডোর আইলা সব হচ্ছে ভেতরে। এই অস্থিরতা দমন করবে কিভাবে? এর প্রতিকার কি? একবার কি ডাকতে মানা করবে? হ্যাঁ, তাই করবে। নয়তো যে সে ভেতরে বয়ে চলা দমকা বাতাসে এলোমেলো হয়ে যাচ্ছে। মোনা 2 কদম সামনে হেঁটে কিছুটা দূরত্ব নিয়ে জায়ানের পাশে রেলিংয়ের ওপর ভর দিয়ে দাঁড়ালো।
পাশ ঘুরে জানের মুখোপই দেখলো। সে যদিও নির্লিপ্ত, তবুও চোখে মুখে কিছু একটা আছে যা বারবার মোহনাকে আকর্ষণ করছে। কিন্তু তবু মোহনা বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারছে না। মোহনা একবার জানের চোখের দিকে তাকিয়ে বলল, একটা কথা বলি। জান মোহনার দিকে ঘুরলো, হাসি হাসি মুখে বলল, একটা কেন? মোহনা থতমত খেলো যেন। একটা কেন বলতে? এভাবে কেন বলছে? তাকে মানা করছে কি? জান ভাই কি রাগ করেছে? সে কিছু বলতে যাবে তার আগে জান তাকে অবাক করে দিয়ে উচ্ছ্বাসিত কণ্ঠে বলল, যতটা মন চায় ততটা বলো। মোনা তপ্ত খেলো যেন। নির্ঘাত জান ভাইয়া পাগল হয়েছে। শুরু থেকে সে লক্ষ্য করেছে এটা তার চেনা অপরিচিত জান ভাইয়া নয়। আচ্ছা, জান ভাইয়া কি তার অতি পরিচিত কেউ? দূর, কি ভাবছে সে এসব? সে নিজেই তো নিজের মাথা আরো বেশি আউলিয়ে দিচ্ছে। ভাইয়া আপনি ঠিক আছেন? একটু আগে ঠিক ছিলাম, বাট তোমার এই সম্বোধন শুনে ঠিক থাকতে পারছি না। ভাইয়া আপনি আমাকে তুমি করে বলছেন কেন? কেন, তোমার ভালো লাগছে না? ঠিক তা না ভাইয়া, ঠিক কি তাহলে? আসলে ভাইয়া। মোহনার আমতা ভাব দেখে জ্যান তাকে আশ্বস্ত করে বলল, কি বলতে চাও নির্দ্বিধায় বলো। বলছি তো ভাইয়া, আসলে। মোহনা শেষ করার আগে জ্যান ধমকে বলে উঠল, কি ভাইয়া ভাইয়া করছিস? এতবার ভাইয়া বলা লাগে? একটা বাক্যে দুইটা শব্দ বললেও একটা বলছিস ভাইয়া। মনটাই খারাপ হয়ে যাচ্ছে শালার। জ্যানের হঠাৎ ধমকে মোহনার চোখ জ্বলে উঠল। টলমল করে জল নেমে এলো গাল বেয়ে। যে অশ্রু লুকাতে মোহনা মাথাটা নামিয়ে গলার সাথে থুতনিতে ঠেকিয়ে দিল। আচম্বিত জায়নের হুঁশ আসলো। সে শীত বলে মাথাটা ঝাঁকালো একবার। আশঙ্কিক রাগটা কন্ট্রোল করতে পারেনি সে। ইস, বুকে ফেলেছে সে। এভাবে ধমকানোটা উচিত হয়নি তার। এখন নিজের প্রতি নিজের রাগ লাগছে। আর তারই বা কি দোষ? জানতো আজ ভীষণ শান্ত ছিল, খুব খুব শান্ত। মোহনাকে তার প্রতি দুর্বলতা উপলব্ধি করাতেই কত হিন্টস দেয় সে, অথচ তার বোকা মোহটা কিচ্ছু বুঝে না, উল্টো বারবার রাগিয়ে দেয় তাকে। কতক্ষণ সহ্য করা যায়? এতবার ভাইয়া বলা লাগে রাগ আসে না? আসাটা কি স্বাভাবিক নয়? হ্যাঁ, স্বাভাবিকই তো। কই, আগে একটা কথাই তো এতবার বলতো না। এখন এত ইচ্ছে করে কথায় কথায় ভাইয়া বলছে, আর রাগটাও তাই হচ্ছে। জান দুটো বড় বড় শ্বাস ফেলে নিজেকে আরেকটু শান্ত করলো। মোহনার দিকে তাকে মিহির স্বরে ডাকলো, মোহ, এই মোহ। মোহনা সাড়া দিল না। তুতনির গলাটার সাথে আরেকটু ঠেসে দিল যেন। তার খুব কান্না পাচ্ছে। জান ভাইয়া কখনো তাকে ধমকে কথা বলে না, এ যাবৎ কখনোই বলেনি। আজ কেন বলো? সে কি করেছে? তার দোষ কি? সে তো বুঝতে পারছে না সেটা। এদিকে তার কান্নার বাদ মানছে না যেন। সে কাঁদতে চায় না, জান ভাইয়ের সামনে তো একেবারেই নয়। আচ্ছা, সে কি সাড়া দেবে? কিন্তু সে চাইলেই যে সাড়া দিতে পারবে না, কারণ সাড়া দিলেই যে কান্নার বেরিয়ে আসবে। কান্নার দমে কান্নার হিরকে কথায় সে বলতে পারবে না, কথা আসবে না ভেতর থেকে। যেন এগিয়ে এসে ওর শক্তপোক্ত হাতের আজলাই মোহনার পেলব নরম গালটা আগলে নিল। আগের চেয়ে আরো মিহিস্বরে আকুতি ঢেলে পড়ল, এই মোহ, সরি না, আর বকবো না তো। এই দেখো, আমার চোখের দিকে তাকাও। আর বকবো না তো, এই যে প্রমিস করছি তোমাকে। আরে তাকাও না, কাঁদছো কেন মোহ? এই মোহ, কথা বলো মোহ আমার। কি আকুতি জায়নের কণ্ঠে! এত আকুতি মিশিয়ে সে কিভাবে কথা বলছে, যেখানে মোহনার শোনার দায় হয়ে যাচ্ছে। সব কথাটা যেন বুকে সূক্ষ্ম ব্যথার সৃষ্টি করছে। এত ব্যথা যে অসহনীয়, সে কিভাবে সইবে? আর যে সওয়া যায় না। মোহনে একটা ঢোক গিলে চোখ তুলে তাকালো সরাসরি জায়নের চোখে, কিন্তু বেশিক্ষণ তাকাতে পারল না সে। ওই চোখে তাকানো যায় না বেশিক্ষণ। কি গভীর সেই চোখের চাহনি, ভেতরটা নাড়িয়ে দেওয়ার ক্ষমতা আছে। আবারও অস্থির অনুভব করছে মোহনা, হাঁসফাঁস লাগছে তার। আবারও মন কেমন করা অনুভূতিরা হানা দিচ্ছে। মোহনা চোখ সরিয়ে এদিক ওদিক তাকালো, কয়েকবার পলক ঝাপটালো, সাথে সাথেই গড়িয়ে পড়লো অশ্রুর ধারা। যেন গাল পেয়ে নিচে নামার আগেই মুছে দিল তাদের। মোহনার ওই ছোট্ট সুচি কিশোরী সুলভ মায়া মায়া মুখটাকে ধোয়াতের আজলাই আরো ভালোভাবে আঁকড়ে ধরল। কণ্ঠে বেশ নমনীয়তা ঢেলে আওড়ালো, মোহ, তুই আমাকে বুঝিস না? তুইও বুঝিস না? বল না মোহ। এই তাকা না বোকা আমার দিকে। আরে তাকাচ্ছিস না কেন? বেশি কষ্ট দিয়ে ফেলেছি? জানের উদ্বিগ্নতা তত্তরিয়ে বাড়ছে। মেয়েটা কিছুই বলছে না,
কেমন নীরব হয়ে গেছে। এমন হলে কিভাবে চলবে? সে কিভাবে বোঝাবে ওকে? কিভাবে বোঝালে বুঝবে? তার অস্থির অস্থির লাগছে, সব কিছু অসহ্য ঠেকছে। আচ্ছা, মোহনা কি তাকে ভালোবাসে না? তাকে একটু বোঝে না? একটু ফিলও করে না? তবে কি এতদিন ভুল ভেবে এসেছে? তার বোঝার এতটা ভুল, সে মানুষ চিনতে, তাদের ভেতরটা পড়তে এতটা ভুল করেছে। হায় আল্লাহ, কি হবে এখন? সে তো পাগল হয়ে যাবে।